বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমাদের দেশে খবর অনেক এবং আন্তর্জাতিক স্তরেও খবর অনেক রয়েছে। এর মধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষে আবকি বার 400 পার না হলেও অন্তত ব্রিটেনে আমাদের যারা প্রভু ছিল, শাসক ছিল ভারতবর্ষের, সেই ব্রিটিশ রাজ্যে ব্রিটেনে লেবার পার্টি 412টার বেশি আসন পেয়ে ক্ষমতাসীন হতে চলেছে বা ক্ষমতাসীন হয়েছে। এক কথায় ব্রিটেন জুড়ে লাল ঝড় উঠেছে, অর্থাৎ লাল পতাকা মুড়ে গেছে সেখানে। কারণ লেবার পার্টিটা মূলত আমাদের দেশের যেমন কমিউনিস্ট পার্টি, ঠিক সেই ধাঁচে তৈরি করা পার্টি, দল আর কি, রাজনৈতিক দল। তো আমাদের ব্রিটেনে লাল ঝড় উঠলেও ভারতবর্ষে কবে লাল ঝড় উঠবে এবং কবে পশ্চিমবাংলায় লাল ঝড় দেখা দিবে সেই আশায় প্রত্যাশায় হয়তো আমাদের পশ্চিমবাংলার যারা রাজনীতিবিদ বা বিশেষ করে যারা বামপন্থী তারা উদ্বেগের মধ্যে আছে। আমরা প্রত্যাশা করব যে অন্তত পশ্চিমবাংলায় লাল ঝড় ওঠার দরকার আছে, কেন অনেক দিন লাল ঝড়ের এখানে নেই, যার ফলে অনেকটাই পেছনে পড়ে গেছে এখানকার বামপন্থীরা। তারা যদি ব্রিটেনের হাওয়ায় যদি এখানেও খানিকটা লাল ঝড় উঠে তাতে ক্ষতি হওয়ার কিছু নেই। অন্যদিকে আমাদের সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে আম্বানির ছেলের বিয়েতে সম্ভবত রাহুল গান্ধীকে আমন্ত্রণ করতে সোনিয়া গান্ধীর বাড়িতে 10 জনপথে গিয়েছিলেন আম্বানি, যেখানে সোনিয়া গান্ধী এখন থাকেন। মুকেশ আম্বানি গিয়েছিলেন, কিন্তু রাহুল গান্ধী দেখা করেননি। রাহুল গান্ধী অনেক দূরে চলে গেছেন ওখান থেকে। তো এখান থেকে প্রমাণিত হচ্ছে রাহুল গান্ধী এখনো পর্যন্ত যে অনড় অবস্থানে আছেন, যে নৈতিক অবস্থানে আছেন, তিনি এখনো আছেন। এটা আমাদের কাছে একটা খুশির খবর, একটা শ্লাঘার খবর বলা যেতে পারে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বলেছি এবং আমরা আমাদের থাম্বনেলে দেখিয়েছি, আমরা বলেছি ইডি কা বাত হাতি কা দাঁত। মানে ইডি মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ভারতবর্ষের এই একটিমাত্র সংস্থা যাকে অপরিসীম ক্ষমতা দেয়া হয়েছে। নানাভাবে এই ইডি বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন এবং নানাভাবে হেনস্থা করে চলেছেন। আমরা জানি যে পি চিদাম্বরমকেও অ্যারেস্ট করা হয়েছিল। আমরা জানি যে বিভিন্ন রকমভাবে ইডি আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছে। আমরা জানি হেমন্ত সোরেনকে কেন্দ্রীয় এজেন্সি অ্যারেস্ট করেছে এবং পরবর্তীকালে এদিকে ছেড়ে দিতে হয়েছে। ইভেন আমরা এটাও জানি যে পশ্চিমবাংলার যিনি এখন শিক্ষামন্ত্রী আছেন পার্থ চট্টোপাধ্যায়, তিনিও যে গ্রেপ্তার হয়েছেন সেটা ইডির হাতে। সার্বিকভাবে ইডির হাতে যে অপরিসীম ক্ষমতা দেয়া হয়েছে, সেই অপরিসীম ক্ষমতাটা ইডি কিন্তু বিভিন্নভাবে অপপ্রয়োগ করছে বলা যেতে পারে। অপপ্রয়োগ করছে বলা যেতেই পারে, কারণ অপপ্রয়োগ করে চলেছে সব ক্ষেত্রে। আচ্ছা, আপনারা বলুন যে সারদা কেলেঙ্কারিটা, সারদা মামলা কতদিন আগে এসেছে? এই মামলা নিয়ে আজকে একটা বড় আপডেট হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই দেখেছেন, হয়তো টিভি চ্যানেলে দেখছেন, খবরে দেখছেন। তো আমাদের কাছে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে ইডি এমন একটা সংস্থা যেখানে ভারতবর্ষের জনগণের টাকায় তাদের বেতন হচ্ছে এবং জনগণের টাকা তারা ভোগ করছে, কিন্তু তদন্তের বেলায় কেন তদন্ত শেষ করতে পারছে না? প্রশ্ন উঠেছে। আপনারা জানেন যে 2013 সালে সারদা কেলেঙ্কারি সবার সামনে এসে পৌঁছায়। 14 সালে সম্ভবত সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি দায়িত্ব নেয় তদন্তভার। সব কিছু ঠিকঠাক থাকলে, যদি এতই সিবিআই এবং ইডির এতই তৎপরতা আছে, এতই তাদের দক্ষতা আছে, এই মামলা তো 5 বছর 6 বছরের মধ্যে শেষ করে দেওয়ার দরকার ছিল। 11 বছর পরে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ছে
বিচার ভবনে। ভাবতে পারেন, লজ্জা হয়। ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে, ভারতবর্ষের একজন ট্যাক্স পেয়ার হিসাবে আমি লজ্জিত যে একটা সংস্থা 11 বছর পর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করছে সারদা কেলেঙ্কারি, আর সারদা কর্তা এখনো জেলে আছে। এই প্রতারণা মামলায় কতদিন জেল হতে পারে, কত বছর জেল হতে পারে, কিন্তু সেই যত বছর জেল হবে তার চেয়ে বেশি সময় মনে হয় এত তিনি জেলে কাটিয়ে দিলেন। কেন জেলে খাটবেন? কেন চার্জশিট সম্পূর্ণ হবে না? এদের বিচারটা কে করবে? এদের বিচার করার জন্য অবশ্যই জনগণকে সজাগ হতে হবে, জনগণকে গর্জে উঠতে হবে, সাধারণ মানুষকে সামনে আসতে হবে, বলতে হবে যে কেন এটা হবে, কেন তদন্ত দিনের পর দিন, বছরের পর বছর গড়িয়ে যাবে। এবং তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে কি বলা হয়েছে জানেন? তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে যে অভিযোগটা এনেছে, 11 বছর পর যে চার্জশিট জমা দিয়েছে, এই চার্জশিট দেখার পর বিচারক নিজেই প্রশ্ন করেছেন যে 11 বছর পর চার্জশিট কেন জমা হলো? তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট 11 বছর পর কেন জমা হয়েছে? এই 65 পাতার চার্জশিটে কার বিরুদ্ধে অভিযোগ? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরমের বিরুদ্ধে অভিযোগ। তিনি একজন আইনজীবী, পি চিদাম্বরম আইনজীবী, তিনিও আইনজীবী। অভিযোগের মূল তাৎপর্যটা কি? অভিযোগের মূল তাৎপর্য হচ্ছে যে যখন তিনি এই কেসটা নিয়েছিলেন সেই সময় পি চিদাম্বরম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, অর্থাৎ তার স্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হিসাবে তিনি এই মামলাকে প্রভাবিত করেছিলেন এবং তাকে টাকা দেওয়া হয়েছিল একটাই কারণে, প্রোটেকশন মানি হিসাব, অর্থাৎ সুদীপ্ত সেনকে নানাভাবে বাঁচানো হবে, কেন্দ্রীয় সরকার বাঁচাবে, সেই উদ্দেশ্য নিয়েই এই প্রোটেকশন মানি তাকে দেওয়া হয়েছিল। এই যে 65 পাতার চার্জশিটে ইডি দাবি করেছে কি? ইডি দাবি করেছে যে নলিনী চিদাম্বরম 1.5 কোটি টাকা নিয়েছেন সারদার মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে। তো এর কারণ হিসাবে অবশ্য তার আগেই, তদন্তের আগেই, অর্থাৎ এই চার্জশিট দেওয়ার আগেই নলিনী চিদাম্বরম জানিয়ে দিয়েছিলেন যে তিনি কনসালটেন্সি ফি নিয়েছেন, অর্থাৎ একজন আইনজীবী হিসাবে, একজন পেশাদার মানুষ হিসাবে তিনি তার ফিটা নিয়েছেন, এর বাইরে তিনি কিছু নেননি। কিন্তু ইডির যুক্তি হচ্ছে নলিনীকেই টাকা দেওয়া হয়েছে প্রোটেকশন মানি হিসাবে। কি করে জানলেন প্রোটেকশন মানি হিসাবে দেওয়া হয়েছে? আজব একটা যুক্তি সাজিয়ে দিলেন। জনগণের পয়সায় আপনাদের বেতন হয়, আপনাদের লজ্জা করে না এই ধরনের কথাবার্তা লেখার আগে? ভাবতে হবে তো। প্রশ্ন করেছে বিচারক, নিজেই প্রশ্ন তুলেছেন, একজন ট্যাক্স কনসালটেন্ট, কর সংক্রান্ত পরামর্শদাতা টাকা নিলে সেটা কিভাবে দুর্নীতি হয় আমাকে বোঝান। বিচারক জানতে চেয়েছেন সরাসরি ইডির আইনজীবীর কাছ থেকে, একজন ট্যাক্স কনসালটেন্ট, কর সংক্রান্ত পরামর্শদাতা টাকা নিলে সেটা কিভাবে দুর্নীতি হয় আমাকে বোঝান। যদি একজন অপরাধী তার অপরাধের টাকা থেকে আইনজীবীকে দেন, সেই আইনজীবী কি টাকা তছরূপের অপরাধী হয়ে যায়? বলুন তো। এই প্রশ্নটা আমার নয়, এই প্রশ্নটা বিচারক প্রশ্নটা করছেন ইডির আইনজীবীকে। এবং আমারও প্রশ্ন হয়েছে যে আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে সত্যিই তো যে অপরাধী তার পক্ষেও তো আইনজীবী তো দাঁড়াচ্ছেন আদালতে। যে আইনজীবী অপরাধী, যে আইনজীবী দাঁড়াচ্ছেন অপরাধীর হয়ে, একজন ক্রিমিনালের হয়ে, খুনির হয়ে, তাহলে সে যে আইনজীবী দাঁড়ান তিনি খুনির কে মদতদাতা হয়ে গেলেন। যদি এরকম আইন তৈরি হয় যে খুনির হয়ে, যে খুনের অভিযোগে যিনি অভিযুক্ত বা মানে জেলে আছেন, তাকে জামিন করানোর জন্য কোনো আইনজীবী দাঁড়িয়ে বললেন যে আমার মক্কেলকে জামিন দেন, তাহলে এটা বলবেন কি সরকার পক্ষের আইনজীবী বা বিপক্ষের আইনজীবী যিনি হচ্ছেন খুনের মদতদাতা? ইডির আইনজীবী ভেবেছেনটা কি? দেশের আইন কানুন সব উল্টে দিবেন, যা খুশি তাই করে যাবেন, দেশ কিছু বলবে না, বিচারকরা কিছু বলবেন না, আইনজীবীরা চুপ করে থাকবেন। এরপরে শুধু এখানেই থামেননি, বিচারক বলেছেন এভাবে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আপনাদের পদক্ষেপ যথাযথ নয়।
এই কথা বলার পর একজন ইডি সরকারি কর্মচারী, পাবলিক সার্ভেন্ট হিসাবে তার লজ্জা থাকা উচিত এবং তার ডিজাইন দেওয়া উচিত ছিল আজকের এই ঘটনার পরে। আজকে যে ঘটনাটা ঘটেছে, ইডির এই চার্জশিট কিন্তু আদালত গ্রহণ করেনি। আদালত বলেছে, আমি কোনো আইনি সংস্থার মুখপাত্র নই, আমাকে এটা দেখতে হবে, কি করেছেন সেটা আমাকে দেখতে হবে। ইডির আইনজীবী তখন বাধ্য হয়ে নত স্বীকার করে একটা তারিখ চেয়েছেন, ওই দিন তাদের তরফে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। ইডি যে দাবি করেছেন, ইডি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে নলিনী, আমি আগেই বলেছি যে 2011-12 সালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম, সেই সময় নলিনীকে এই টাকাটা দেওয়া হয়েছিল এবং তাদের দাবি হচ্ছে যে প্রোটেকশন মানি হিসাবে দেওয়া হয়েছে। কিন্তু যাকে দিয়েছেন তিনি একজন পেশাদার আইনজীবী এবং ট্যাক্স কনসালটেন্ট, অর্থাৎ তিনি পেশাদার আইনজীবী হিসাবে, ট্যাক্স কনসালট্যান্ট হিসাবে তিনি তো তার ফি নিতেই পারেন। তো এই ধরনের কথাবার্তা, এই ধরনের গল্প সাজিয়ে দিনের পর দিন মানুষকে হেনস্থ করার অধিকার কি কেন্দ্রীয় এজেন্সি ইডির আছে? ইডি কা বাত হাতি কা দাঁত। একটা জায়গাতেও ইডি সাফল্য দেখাতে পারছে না কেন? কেন তদন্তের নামে দেশের মানুষকে, দেশের সহনাগরিকদেরকে হেনস্থা করা হবে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আপনারাও কি এই প্রশ্নের আমাদের এই প্রশ্নের সঙ্গে সহমত? যদি সহমত হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন। কারণ মনে রাখবেন, এই একটা ইডি হয়তো তৃণমূলের কংগ্রেসের নেতাদের ধরছে, বিজেপির নেতাদের ধরছে, কংগ্রেস নেতাদের ধরছেন, দেখবেন দুদিন পরে আপনার বাড়িতে এসেও পৌঁছাবে। অতএব প্রতিবাদটা জারি রাখতে হবে। জনগণের পয়সায় যাদের বেতন হয়, পাবলিক সার্ভেন্ট যারা, পাবলিকের সেবা করা যাদের কাজ, তারা যদি পাবলিকের টাকা নিয়ে নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করে, অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত। 11 বছর পর চার্জশিট, 11 বছর পর তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট, এটা ভাবা যায় কোথায় বাস করছি আমরা। এই ইডির বিরুদ্ধে এবার ভারতবর্ষের জনগণকে সরব হতে হবে। কারণ যা করছেন আপনার আমার টাকা নিয়ে করছেন, ওদের বেতন হচ্ছে জনগণের পয়সায়, জনগণকে গর্জে উঠতে হবে এর বিরুদ্ধে। কারণ মনে রাখবেন যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সি বা বিভিন্ন এজেন্সি কাজ করছে, সেটা কোনোভাবেই জনগণের পক্ষে সুখকর নয়। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো